আসসালামু আলাইকুম। এসএসসি এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব শ্বসন সম্পর্কে। শ্বসন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। দেখো তোমরা যে জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কার্যাবলী সংঘটিত হয়। প্রত্যেকটা বিপাকীয় অথবা জৈবনিক ক্রিয়াকলাপের জন্য শক্তির প্রয়োজন হয়। আর জীবের শক্তি উৎপাদনকারী প্রক্রিয়া হলো শ্বসন। আমরা এই জীবের শক্তি উৎপাদনকারী প্রক্রিয়াটি নিয়ে একটু আলোচনা দেখব। এখানে দেখো তোমরা যে জীব জীব দ্যাট মিন্স উদ্ভিদ আর প্রাণী দুটোই। জীব শক্তি কোথায় থেকে পাচ্ছে? শ্বসন নামক একটি প্রক্রিয়া থেকে। দ্যাট মিন্স এই শ্বসনটা তোমার জীবের শক্তি উৎপাদনকারী প্রক্রিয়া। তাহলে শ্বসন হলো কি? জীবের শক্তি উৎপাদনকারী বিক্রিয়া, তাহলে বা বিক্রিয়া বা প্রক্রিয়া। মূলত এখানে বেশিরভাগ কথাবার্তাই বিক্রিয়া, রিয়াকশন আর কি, এই কারণে বিক্রিয়া। তাহলে শ্বসন হলো জীবের শক্তি উৎপাদনকারী প্রক্রিয়া বা একটি বিক্রিয়া। শ্বসন হলো জীবের শক্তি উৎপাদনকারী প্রক্রিয়া। এখন আমরা একটু শ্বসনের থিওরিটিক্যালি দিকে যদি আসি, তাহলে এখানে তোমরা একটু দেখো রেসপিরেশন শব্দটি একটা ল্যাটিন শব্দ রেসপিরে থেকে এসেছে। RESPIRAE। এই রেসপিরে কথার অর্থ হচ্ছে টু ব্রেথ, শ্বাস নেওয়া। আসলে প্রকৃতপক্ষে শ্বসনটা কি? শ্বসন হলো জীবের একটি শক্তি উৎপাদনকারী প্রক্রিয়া। আমাদের প্রতিনিয়ত উদ্ভিদ এবং প্রাণী সকল জীবদেহের এই প্রক্রিয়াটি চলতে আছে বা এই প্রক্রিয়াটি চলছে। এই প্রক্রিয়ায় জীবকোষস্থ যে জটিল যৌগগুলো, জীবকোষস্থ জটিল যৌগ কি কি? জীবকোষস্থ জটিল যৌগের মধ্যে রয়েছে যেমন শর্করা, প্রোটিন বা আমিষ, স্নেহ আর ফ্যাট, তারপরে জৈব অ্যাসিড সমূহ। এগুলো তোমার এই সবগুলো পদার্থ জৈব যৌগগুলি, এবং জটিল যৌগগুলো কোথায় রয়েছে? জীবকোষে রয়েছে। তাহলে এগুলোকে, এই জীবকোষস্থ জটিল যৌগগুলো একটি রাসায়নিক প্রক্রিয়ায় জারিত হয়, ভেঙে গিয়ে তারা শক্তি উৎপন্ন হয়। আর জীবের এই শক্তি উৎপাদনকারী প্রক্রিয়াটি হলো রেসপিরেশন। এগুলো কথাকে আমরা সুন্দর করে যদি গুছিয়ে লিখি তাহলে এরকম দাঁড়ায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল যৌগগুলো জারিত হয়ে রাসায়নিক শক্তি উৎপন্ন করে, তাকে শ্বসন বলে। এখন এই জীবকোষস্থ জটিল যৌগগুলো জারিত হয়ে সরল যৌগে পরিণত হবে এবং কি হবে? শক্তি উৎপন্ন হবে। আর শক্তি উৎপাদনকারী প্রক্রিয়াটি হলো রেসপিরেশন। আমরা এর বিক্রিয়াটা যদি একটু দেখি, সালোক সংশ্লেষণের বিক্রিয়ায় যেগুলি বিক্রিয়ক ছিল এখানে সেগুলি উৎপাদ। আবার এখানে যেগুলি উৎপাদ হবে ওইগুলো আবার সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় তোমার ওগুলি সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে কাজ করে। অর্থাৎ সালোক সংশ্লেষণের প্রায় বিপরীত প্রক্রিয়া, বিক্রিয়াটি প্রায় বিপরীত। C6H12O6, সয়ানু পানি, সয়ানু অক্সিজেন, বিভিন্ন এনজাইম এখানে সহায়তা করে। বিভিন্ন ধরনের এখানে এনজাইম আসবে, ডিহাইড্রোজেনেস এনজাইম আসবে, কার্বক্সিলেজ এনজাইম আসবে, এপিমারেজ এনজাইম, অনেকগুলো এনজাইম এখানে কাজ করে। এর জন্য বলছে বিভিন্ন এনজাইম। কার্বন ডাইঅক্সাইড, সয়ানু পানি, 686 কিলোক্যালোরি পার মোল এনার্জি। এখন এই 686 কিলোক্যালোরি পার মোল এনার্জি এইটুকুকে আমি ভিন্ন করেও লিখতে পারি। 686 যদি আমি না লিখে শুধু 38 ATP লিখি তবুও একই জিনিস। অর্থাৎ 686 কিলোক্যালোরি পার মোল ইকুয়াল তোমার 686 কিলোক্যালোরি পার মোল ইকুয়াল তোমার 38 ATP। অর্থাৎ
38টা এটিপি, 38 অণু এটিপি এখানে উৎপন্ন হয়। আগে থেকেই তোমরা জানো এটিপি কে বলা হয় হচ্ছে এনার্জি কয়েন আর বায়োলজিক্যাল কয়েন, শক্তি মুদ্রা, এটা তোমরা আগে থেকেই জানো। এখন এখানে দেখো একটু যে এই এখানে বলছে যে এই প্রক্রিয়া, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জীবকোষস্থ জটিল যৌগ, জীবকোষস্থ জটিল যৌগ কোনগুলো? জীবকোষস্থ জটিল যৌগ যেমন এই যে গ্লুকোজ, প্রোটিন বা আমিষ, স্নেহ এবং হচ্ছে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড গুলো হচ্ছে জীবকোষস্থ জটিল যৌগগুলো, এগুলি হচ্ছে জারিত হবে, হয়ে কি হবে, শক্তি উৎপন্ন হবে। এটি হলো হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া। এখন আমরা যদি একটু জানতে চাই যে শ্বসন কখন ঘটে, শ্বসন এই প্রক্রিয়াটি কখন ঘটে, শ্বসন কখন ঘটে এবং হচ্ছে তোমার কোথায় ঘটে। শ্বসন সকল সজীব কোষে, তোমরা এই জিনিসটা খেয়াল করে দেখবা, বিভিন্ন জায়গায় খেয়াল করবে যে এটি লেখা থাকে 24/7 আওয়ার। এটা কোথায় কোথায় তোমরা লেখা দেখো, বিভিন্ন দেখো হসপিটালের মধ্যে লেখা, প্রধান গেট বা হচ্ছে অনেক সময় লাইটিং করে সে লেখাটা দেখা যায়। আবার এটা সবচেয়ে বেশি দেখা যায় এটিএম বুথ, অর্থাৎ যেখান থেকে এটিএম কার্ডের মধ্যে টাকা উত্তোলন করা হয়, এখানে লেখা আছে 24/7। দ্যাট মিনস এটা দিয়ে বোঝায় যে 7 দিনে 24 ঘন্টাই খোলা। আমি বলি কি যে এই 24/7 ইকুয়াল হচ্ছে রেসপিরেশন, অর্থাৎ দিন রাত্রি 24 ঘন্টা প্রত্যেকটি সজীব কোষেই, দিন রাত্রি 24 ঘন্টা প্রত্যেকটি সজীব কোষেই শ্বসন ঘটে। দিন রাত্রি 24 ঘন্টা প্রত্যেকটি সজীব কোষে শ্বসন ঘটে, সেটা যে কোনো জীবের দেহ হোক, উদ্ভিদ প্রাণী, যে কোনো জীবের দেহে দিন রাত্রি 24 ঘন্টাই হচ্ছে শ্বসনটা ঘটে থাকে। তাহলে শ্বসন কখন ঘটে? দিন রাত্রি 24 ঘন্টা। কোথায় ঘটে? প্রত্যেকটা সজীব কোষে ঘটে থাকে। এখন এখানে আমরা একটু হচ্ছে জানবো যে শ্বসনটা দিন রাত্রি 24 ঘন্টা প্রত্যেকটা সজীব কোষে ঘটে। এখানে শ্বসন প্রক্রিয়ায় কি হচ্ছে, জৈব যৌগগুলো, কোন জৈব যৌগগুলো জারিত হয়ে সরল যৌগে পরিণত হয় এবং শক্তি উৎপন্ন হয়, সেই বস্তুগুলোর একটু নাম রয়েছে। সেই নামটা হচ্ছে রেসপিরেটরি সাবস্টেন্স, রেসপিরেটরি সাবস্টেন্স। এখানে হচ্ছে তোমার শ্বসনিক বস্তু, শ্বসনিক বস্তুটা কি? শ্বসনিক বস্তু, তাহলে শ্বসনিক বস্তু আমরা কাকে বলবো? দেখো যে তোমরা এই বিক্রিয়াটাতে, এখানে বিক্রিয়া অংশগ্রহণ করেছে, এখানে প্রধান উপাদানটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ একটা শ্বসনিক বস্তু। তাহলে যে সমস্ত জটিল জৈব যৌগ বা যে সমস্ত জৈব যৌগ শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, অথবা যে সমস্ত জৈব যৌগ শ্বসন প্রক্রিয়ায় জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়, তাদেরকে শ্বসনিক বস্তু বলে। তাহলে কি সংজ্ঞাটা দাঁড়ায়? যে সমস্ত রাসায়নিক বস্তু বা জৈব যৌগ, এগুলো জটিল, যে সমস্ত রাসায়নিক বস্তু বা জৈব যৌগ শ্বসন প্রক্রিয়ায় জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, তাদেরকে শ্বসনিক বস্তু বলে। যে সমস্ত রাসায়নিক বস্তু বা জৈব যৌগ, এগুলো অবশ্যই জৈব যৌগ শ্বসন প্রক্রিয়ায় জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, অর্থাৎ যেমন এই যে গ্লুকোজটা, এটি হচ্ছে জারিত হয়ে কি করেছে? শক্তি উৎপন্ন করেছে। তাহলে এখন এই শ্বসনিক বস্তু, প্রধান শ্বসনিক বস্তু কি? প্রধান শ্বসনিক বস্তু হলো
প্রধান রাসায়নিক বস্তু হলো শর্করা। দ্যাট মিন্স আমরা যদি একেবারে নাম বলে দেই তাহলে সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজকে শিক্ষার্থীরা তোমাদের একটু জানার জন্য বলি, গ্লুকোজকে কিন্তু গ্রেপস সুগারও বলা হয়, গ্রেপস সুগার। গ্লুকোজকে গ্রেপস সুগারও বলা হয়, আঙ্গুরের শর্করাও বলা হয়, এটা কমন নাম। এটা অনেক সময় হচ্ছে তোমার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেয় যে গ্রেপ সুগার কোনটি গ্রেপ সুগার, এখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ ইত্যাদি দেওয়া থাকলো বা সুক্রোজ দেওয়া থাকলো, সেক্ষেত্রে হচ্ছে তোমার আনসারটি হচ্ছে গ্রেপ সুগার বলা হয়। গ্রেপ সুগার, সরি, গ্রেপ সুগারটা হচ্ছে বলা হচ্ছে কাকে? গ্রেপ সুগার হচ্ছে গ্লুকোজকে গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয়। গ্লুকোজকে গ্রেপ সুগার বা হচ্ছে আঙ্গুরের শর্করা বলা হয়। এখন এখানে প্রধান রাসায়নিক বস্তু হচ্ছে শর্করা। প্রধান রাসায়নিক বস্তু হচ্ছে শর্করা। এই প্রধান রাসায়নিক বস্তু শর্করা ছাড়াও রাসায়নিক বস্তু কি শুধু শর্করা? শর্করা ছাড়াও হচ্ছে তোমার প্রোটিন বা আমিষ, তারপরে হচ্ছে ফ্যাট এবং বিভিন্ন ধরনের অর্গানিক অ্যাসিড। বিভিন্ন ধরনের হচ্ছে অর্গানিক অ্যাসিড, দ্যাট মিন্স হচ্ছে তোমার জৈব অ্যাসিড গুলো হচ্ছে রাসায়নিক বস্তু হিসেবে কাজ করে। সংক্ষেপে করে সুন্দর করে যদি গুছিয়ে বলি আমরা, তাহলে কি দাঁড়াবে? তাহলে এর সংজ্ঞাটি এমন দাঁড়াবে, যে সমস্ত রাসায়নিক বস্তু বা জৈব যৌগ শ্বসন প্রক্রিয়ায় জারিত হয়ে শক্তি উৎপন্ন হয় বা শক্তি উৎপন্ন করে তাকে রাসায়নিক বস্তু বলে। প্রধান রাসায়নিক বস্তু হলো শর্করা, গ্লুকোজ, এছাড়াও হচ্ছে প্রোটিন, ফ্যাট এবং জৈব অ্যাসিড সমূহ রাসায়নিক বস্তু হিসেবে কাজ করে। এখন আমরা একটু দেখে নেই যে শ্বসনটা জীবকোষের কোথায় ঘটে, কখন ঘটে। আমরা এটা দেখেছি, কিন্তু কোথায় ঘটে, জীবকোষের কোথায় ঘটে থাকে। জীবকোষের কথা ঘটে দুইটা প্রধান অঙ্গাণু আছে, একটি হচ্ছে সাইটোপ্লাজম, একটা সাইটোপ্লাজম, আর একটি হচ্ছে তোমার একটি সাইটোপ্লাজম আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। একটি সাইটোপ্লাজম আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দ্যাট মিন্স হচ্ছে শ্বসনের সকল বিক্রিয়া কোষের সাইটোপ্লাজম এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। শ্বসনের সকল বিক্রিয়া কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। আসলে প্রকৃতপক্ষে জীবদেহের ভিতরে আছে এটা কি? প্রকৃতপক্ষে জীবদেহের ভিতর প্রধান অঙ্গাণুগুলোর মধ্যে প্রধান অঙ্গাণুগুলো হচ্ছে তোমার ওই যে তিনটা প্রধান রাসায়নিক অঙ্গাণু, তিনটা প্রধান অঙ্গাণু। একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম দ্যাট মিন্স সাইটোপ্লাজমের ভিতর যে অঙ্গাণুগুলি রয়েছে, সাইটোপ্লাজমের ভিতর যে অঙ্গাণুগুলো রয়েছে, সেখানে ধরো উদ্ভিদ যদি হয়ে থাকে তার মধ্যে হচ্ছে প্লাস্টিড, তারপরে হচ্ছে গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোসোম আর ইত্যাদি এই অঙ্গাণুগুলি থাকবে। আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর একটা অঙ্গাণু হচ্ছে তোমার নিউক্লিয়াস। এই তিনটাই মূলত, একটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, সাইটোপ্লাজম আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন কথা হচ্ছে যে এই শ্বসনের বিক্রিয়াগুলি কোথায় কোথায় সংঘটিত হয়? কোষের সাইটোপ্লাজম এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। কেন এই দুটো অঙ্গাণুতে সংঘটিত হয়? কারণ এই দুটো অঙ্গাণুতে শ্বসনের বিক্রিয়াগুলি সংঘটিত হওয়ার জন্য সেখানে হচ্ছে প্রয়োজনীয় এনজাইমগুলি সাজানো থাকে। এখন আমরা একটু দেখে নিই, শ্বসন তো এটা বুঝলাম যে কোথায় ঘটে, কোষের কোথায় কোথায় ঘটে, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া। এখন শ্বসন হচ্ছে জীবদেহের কোথায় কোথায় ঘটে। আমি আগেই বলেছি যে প্রথমে কখন ঘটে ওইটার সময় একটু বলেছিলাম যে শ্বসন দিন রাত্রি 24 ঘন্টা প্রত্যেকটি সজীব কোষে ঘটে থাকে। এখন এই শ্বসন হচ্ছে প্রত্যেকটা সজীব কোষে ঘটে, তবে উদ্ভিদের কিছু অঙ্গাণু রয়েছে, উদ্ভিদের কিছু অঙ্গ রয়েছে যেগুলোকে বলা হয় বর্ধনশীল অঙ্গাণু বা বর্ধনশীল হচ্ছে অঙ্গ। এই বর্ধনশীল অঙ্গাণু বা বর্ধনশীল অঙ্গগুলোর মধ্যে কি রয়েছে, অর্থাৎ উদ্ভিদের যে সমস্ত অঙ্গ বা অংশ অতি দ্রুত বৃদ্ধি পায় সেগুলোকে বর্ধনশীল অঙ্গ বা বর্ধনশীল অঙ্গাণু বলে। বর্ধনশীল অঙ্গাণুগুলোর মধ্যে রয়েছে মূল ও কাণ্ডের অগ্রভাগ, মূল ও কাণ্ডের অগ্রভাগ, কচি কাণ্ড, কচি পাতা, অঙ্কুরিত বীজ, মূল ও কাণ্ডের অগ্রভাগ, কচি কাণ্ড, কচি পাতা, অঙ্কুরিত বীজ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল ইত্যাদি। এইগুলোতে হচ্ছে তোমার বেশি পরিমাণে ঘটে হচ্ছে শ্বসন। এগুলোতে যেমন মাইটোসিস কোষ বিভাজনটা বেশি ঘটে, ঠিক তেমনি ভাবে হচ্ছে এগুলোতে কি হয়ে থাকে, শ্বসন একটু বেশি ঘটে। শ্বসন এখানে বেশি ঘটে কারণ এই অঙ্গগুলো অতি দ্রুত বৃদ্ধি পায়। এখন আমরা একটু শ্বসনিক বস্তু জানলাম, শ্বসন কোথায় ঘটে, শ্বসনের হচ্ছে সংগঠনের স্থান, এগুলো জানলাম। একটু শ্বসনের যদি আমরা প্রকারভেদের দিকে যাই, টাইপস অফ
রেসপিরেশন, শ্বসনের প্রকারভেদ, টাইপস অফ রেসপিরেশন, শ্বসনের প্রকারভেদ। অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে, অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে শ্বসনকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বারটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশন বাংলাটা হচ্ছে সবাত শ্বসন, আর দুই নাম্বারটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। অ্যারোবিক আর হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন, দ্যাট মিন্স এটা হচ্ছে অবাত শ্বসন, অবাত শ্বসন। একটা কি অ্যারোবিক রেসপিরেশন, একটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। তো এটা সবাত এবং হচ্ছে অবাত। আমরা প্রথমে একটু দেখে নেই হচ্ছে তোমার সবাত শ্বসনটা কি। আমি সবাত শ্বসনটা বিষয়ে একটু বলি। সবাত শ্বসন, তোমরা একটু সবাত শ্বসনের সংজ্ঞা লিখে নিতে পারো তোমরা। আমি একটু সংজ্ঞা বলতেছি। সবাত শ্বসন, সবাত শ্বসন যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয়, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে সবাত শ্বসন বলে। অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে সবাত শ্বসন বলে। অর্থাৎ বিক্রিয়াটা আমরা একটু যদি দেখে নেই তাহলে সংজ্ঞাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। C6H12O6, 6 অণু পানি, 6 অণু অক্সিজেন, এইখানে হচ্ছে তোমার বিভিন্ন এনজাইম, কি উৎপন্ন হবে এখানে কার্বন ডাইঅক্সাইড, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং হচ্ছে তোমার 38টা এটিপি অর 38 এটিপি। আমরা এছাড়া কি লিখতে পারি 686 কিলো ক্যালোরি পার মোল। এটা মূলত হচ্ছে তোমার এনার্জি, শক্তিটা। শ্বসনের মূল কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। শ্বসন মূলত হচ্ছে শক্তি উৎপাদনকারী প্রক্রিয়া। এখন এখানে দেখো একটু তুমি এই বিক্রিয়াটাতে, শ্বসনের কি বিক্রিয়া, আমরা শ্বসনের যে বিক্রিয়াটা আর সহজ শ্বসনের বিক্রিয়া দুটোই মূলত একই। এখানে এই যে গ্লুকোজ বলছে যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয়, এখানে অক্সিজেনের প্রয়োজন হয়েছে, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু গ্লুকোজ, এই শ্বসনিক বস্তু এবং শ্বসনিক বস্তুটা সম্পূর্ণরূপে জারিত হয়ে কিসের সহায়তায় সে জারিত হবে? বিভিন্ন এনজাইমের সহায়তায়। শ্বসনিক বস্তুটা বিভিন্ন এনজাইমের সহায়তায় সম্পূর্ণরূপে জারিত হয়ে কি উৎপন্ন করবে? শক্তি। দ্যাট মিন্স এটিপি। 38টা এটিপি আর হচ্ছে 686 কিলো ক্যালোরি পার মোল, এটা হচ্ছে এনার্জিটা। 38টা এটিপি আর 686 কিলো ক্যালোরি পার মোল। অর্থাৎ এই শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি 38টা এটিপি উৎপন্ন করে, তাকে হচ্ছে সবাত শ্বসন বলে। এখন সবাত শ্বসনটা এটি কোথায় ঘটে থাকে? সবাত শ্বসন প্রায় পৃথিবীতে প্রায় সকল উন্নত শ্রেণীর জীবে সবাত শ্বসন ঘটে থাকে। দ্যাট মিন্স সকল উন্নত শ্রেণীর জীবে হচ্ছে সবাত শ্বসন ঘটে থাকে। সবাত কথাটার বাংলা সবাত অ্যারোবিক কথার অর্থ হচ্ছে অ্যারোবিক, অর্থাৎ এখানে অক্সিজেনের প্রয়োজন হয়। এখানে আসলে মূলত সবাত এর কথাটার খাঁটি বাংলা হচ্ছে বাতাস সহ। সবাত কথার অর্থ হচ্ছে বাতাস সহ। দ্যাট মিন্স হচ্ছে তোমার অক্সিজেনের প্রয়োজন হয়। এখন এই সবাত শ্বসন প্রক্রিয়ায় এখানে সবাত শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। সবাত শ্বসনটা সকল উন্নত শ্রেণীর জীবে ঘটে থাকে, সকল উন্নত শ্রেণীর উদ্ভিদ, প্রাণী যা আছে এগুলোতে ঘটে থাকে। এখন সবাত শ্বসনে আমরা একটু ধাপ দেখে নিব। স্টেপ অফ অ্যারোবিক রেসপিরেশন। সবাত শ্বসনের ধাপ অ্যারোবিক রেসপিরেশন। সবাত শ্বসনের প্রধান ধাপটা হচ্ছে 4টা।
এক নাম্বার হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস বাংলা আসলে এটি গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস অ্যারোবিক রেসপিরেশন, স্টেপ অ্যারোবিক রেসপিরেশন, গ্লাইকোলাইসিস। তারপর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে। 3 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্রেবস সাইকেল বা হচ্ছে তোমার ক্রেবস চক্র, ক্রেবস চক্র। এরপরে লাস্টেরটা যেটা রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এর বাংলা হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট আরেকটি ক্লাসে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। নো মোর টুডে, আজকে এ পর্যন্তই।